আবারও স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সমাপ্তি হয়েছে, যদিও আমি যদি ৩ দিনের পর্যালোচনা একটু বলি যে গত পরশু অর্থাৎ প্রথম কার্যদিবসে লেনদেন ছিল ১৫৩০ কোটি টাকা, গত কার্যদিবসে সেখানে ১৪০০ কোটি টাকার কিছুটা বেশি লেনদেনের পরিমাণ ছিল, ১৪১৬ কোটি টাকার মতো লেনদেন ছিল। এবং আজকে আমরা যেটা দেখেছি যে লেনদেনের পরিমাণ আরও কিছুটা কমেছে, ১৩৮৮ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। তো এটা কিন্তু আমরা সেই একই ধারাবাহিকতা যদি বলি যে লেনদেনের পরিমাণ কিন্তু সেই ১,০০০ কোটি টাকার উপরেই কিন্তু লেনদেনের পরিমাণ, একটা যেটা অ্যাভারেজ একটা লেনদেন, সেটা কিন্তু আমরা বলতেই পারি। তো আমরা একটু দিন শেষের সূচকের অবস্থানটা দেখে নিব। দর হারিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসসির প্রধান সূচক কমেছে ১৮ পয়েন্টের মতো, দেখতে পাচ্ছেন ৫,৭৮১ পয়েন্টে রয়েছে। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোন অবস্থানে রয়েছে, কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং কয়টি প্রতিষ্ঠানেরই বা শেয়ারের দর হারিয়েছে, সেটা একটু দেখে নিব। আমরা একটু দেখে নিব ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ আপডেট। আপনারা দেখছেন যে দিন শেষে ১৬৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বাড়লেও বিপরীতে ১৭৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে। সেখানে অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪৮টি এবং টার্নওভার যেটা বলছিলাম যে ১৩১৮ কোটি টাকা, ১৩১৮ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। ১৩৮৮ কোটি টাকা আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে এখন বিস্তারিত জানতে আমরা কথা বলবো রিভারস্টোন ক্যাপিটালের সিইও আশরাফ আহমেদের সঙ্গে। জি, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, শুরুটা করতে চাচ্ছি যে গত ৩ দিনে আমরা একটু অ্যাভারেজ লেনদেন যদি বলি, সেটা কিন্তু ১,০০০ থেকে ১,২০০ কোটি টাকার উপরে। তো কেমন যাচ্ছে এই যে বাজার নিয়ে আপনার মন্তব্য কি? সবচেয়ে ভালো জিনিস এটা হচ্ছে যে গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি যে বাজারে দৈনিক যে গড় লেনদেনের পরিমাণ সেটা বেশ ভালোভাবে বেড়ে যাচ্ছে। গত সপ্তাহে এটা ১৫০০, এই সপ্তাহে এটা ১৫০০ লেভেলে চলে এসছে অলরেডি। গত সপ্তাহে এটা ৯০০ থেকে ১৫০০ লেভেলে গিয়েছে। এটা আমাদের জন্য খুব ভালো একটা খবর। একই সাথে যেটা মনে রাখতে হবে যে আপনার ইন্ডেক্স যেমন ৫,৭০০ থেকে ৮০০ লেভেলে উঠে আবার নামছে, ইন্ডেক্সে কিছু এরকম ধরনের উঠানামা থাকবেই। যেটা যেটা শঙ্কার ব্যাপার সেটা হচ্ছে, দেখুন, আন্ডারলাইং ইকোনমি আসলে খুব ভালো পারফর্ম করছে না। আপনি যদি দেখেন যে আমাদের প্রাইস ইনকাম রেশিও কিন্তু মার্কেট এভারেজ পিই ৯ এর আশেপাশেই আছে। এটা কিন্তু একটা পয়েন্টে এটা ১৫ পর্যন্ত ছিল গত ২ বছর আগে। সো এই যে, এবং এটার কারণটা হচ্ছে ব্রডার ইকোনমি কিন্তু একটা বড় ধরনের চাপের মুখে আছে। আমাদের পুঁজিবাজার আসলে আরো বড় ধরনের অন্য কিছু ইন্টারনাল সমস্যায় ভুগছিল, যেটা নতুন এসিসি যে নেতৃত্ব এসছেন তারা আসলে ভালোভাবে চেষ্টা করছেন এবং তাদের উপর আসলে মার্কেটের প্লেয়ারদের একটা বড় ধরনের আস্থার জায়গা তৈরি হয়ে গেছে। আমরা মনে করি এটা একটা খুব ভালো একটা ট্রেন্ড। জি, একটু যদি জানতে চাই যে আপনি যেটা বলছিলেন যে ইন্ডেক্সের অবস্থান, ডিএসসি প্রধান সূচকের কথা, সেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ৬,০০০ পয়েন্টের কাছাকাছি কিন্তু চলে গিয়েছে। কি প্রত্যাশা করছেন যে ইন্ডেক্স আসলে কোন দিকে যেতে পারে বা কতদূর পর্যন্ত যাওয়ার একটা সক্ষমতা রয়েছে এই বাজারের? আপনি যদি দেখুন যে আমাদের যে হিস্ট্রিক্যাল, আমি যদি প্রাইস আর্নিং দিয়ে হিসাব করি, প্রাইস আর্নিং এখন অ্যাবাউট ৯.৯ এর একটু উপরে আছে। এটা কিন্তু আমরা আসলে ১৪-১৫ দেখে অভ্যস্ত এবং সেই হিসাবে যদি চিন্তা করি যে ওই অবস্থায় ফিরলে প্রায় ৬০% এর মতো প্রাইস গ্রোথ হওয়ার একটা জায়গা থেকে যাচ্ছে। সেটা ৬০% না হলে ওভারঅল ইন্ডেক্সে হলে হয়তো বা একটু কমে আসবে। তারপরেও কিন্তু আসলে ইন্ডেক্স আলটিমেটলি গিয়ে প্রায় ৭-৮ হাজার লেভেলে থাকবে যদি আমরা অ্যাডজাস্ট করি প্রাইস আর্নিং লেভেলের হিসাবে। সেটা করতে গেলে আসলে ব্রডার ইকোনমিতে অনেকগুলো পজিটিভ সাইন লাগবে। সেটা করতে গেলে আসলে আমাদের মানি মার্কেটে অনেকগুলো পজিটিভ সাইন লাগবে। সেটার জন্য কিছুটা সময় লাগবেই। সেটা হয়তো বা ১ বছর, ১.৫ বছর, ২ বছর হতে পারে। এটা হচ্ছে একটা পার্সপেক্টিভ। সেকেন্ড যে ইস্যুটা হচ্ছে যে, দেখুন, বাজারে যেহেতু আপনার তারল্য ফিরছে, সেটার ফলে কিন্তু একটা বড় ধরনের একটা স্বস্তির জায়গা তৈরি হবে। কারণ এক্সচেঞ্জ, আপনার ব্রোকারেজ হাউস থেকে শুরু করে, মার্চেন্ট ব্যাংক থেকে শুরু করে বাকি সবাই কিন্তু আসলে এই মার্কেটের তারল্যের উপর নির্ভরশীল। কারণ যদি ট্রেড না হয় তাহলে আসলে প্রাইস ফ্রোজেন প্রাইস কোনো একটা জায়গায় আটকে থেকে তো আসলে কোনো লাভ হবে না কারণ। সো ওভারঅল আমরা মনে করি যে আশাবাদী হওয়ার যথেষ্ট জায়গা আছে।
জি, সম্প্রতি আসলে আমরা বাজারের স্বার্থে কিনা সেটা একটু জানতে চাইবো যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা যদি একটু বলি যে কিছুদিন আগেও শ্যাম্পু সুগার এবং সোনারগাঁও টেক্সটাইলের ট্রেড সাসপেন্ড করা হয়েছিল একদিনের জন্য প্রাইস সেনসিটিভ ইস্যুর জন্য। এবং আজকের যেটা বিষয় আমরা দেখেছি, জিল বাংলাও আজকে ট্রেড শুরু করেছিল এবং পরবর্তীতে এই একই ইস্যুর জন্য তাদেরও ট্রেড কিন্তু সাসপেন্ড করা হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ট্রেড সাসপেনশনের তো অনেকগুলো মেকানিজম আছে। আপনি যখনই ব্রিচ করবেন, যেটা মার্জিন করিডর কিংবা প্রাইস করিডর যেটা আছে, যে ডেইলি সার্কিট ব্রেকার যেটা, সেটার প্রয়োগে এক কারণে ট্রেড সাসপেন্ডেড হয়। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে যে আপনার যদি প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন থাকে, সেক্ষেত্রে কিছুটা প্রাইস আপনার ট্রেড সাসপেনশনের জায়গা থাকে। এটার বাইরে আরেকটা জিনিস যেটা বড় হয়ে এসছে এখন, সেটা হচ্ছে ডিলিস্টিং এর যেই প্রসেস গুলো আছে চলছে, যেটা ডিএসসি আমরা জানি যে অ্যাপ্লাই করেছে এসিসির কাছে, সেটাও একটা ফ্যাক্টর। সো এই সবকিছু মিলিয়ে আপনি যদি দেখেন যে আমরা যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জে অনেকগুলো কোম্পানি ট্রেড হতে যে দেখি, যেগুলো 15-20 বছর ধরে বন্ধ। এই জায়গাগুলোতে আসলে এটা কিন্তু পুরোপুরি স্পেকুলেটিভ ট্রেড, কারণ এটার প্রাইস বেঞ্চমার্ক হচ্ছে যে ফ্যাক্টরিটা বন্ধ, সেটা নেট অ্যাসেট ভ্যালু ছাড়া শেয়ার হোল্ডারদের পক্ষে আসলে অন্য কোনো রিকভারি সম্ভব না। এবং নেট অ্যাসেট ভ্যালু যেটা হবে, সেটা হচ্ছে যদি কোম্পানিটা আপনি যদি ডিজলভ না করেন, আপনি যদি এটাকে লিকুইডেট না করেন, তাহলে কিন্তু শেয়ার হোল্ডাররা সেই টাকাটা ফেরত পাবেন না কখনোই। সো এই যে সাসপেনশন কিংবা ডিলিস্টিং একটা প্রসেস, কিন্তু তারপরে যে আপনার কোম্পানির অবসায়নের যে প্রক্রিয়াটা, সেটা যদি রান না করা যায়, তাহলে কিন্তু আসলে শেয়ার হোল্ডাররা রিকভারি করতে পারেন না। জি, আরেকটা এই যে যেটা বলছিলেন, আমি একটু এটা নিয়ে একটু ইলাবোরেট কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে এই যে জিল বাংলা, এই কোম্পানিতে অবশ্যই বিনিয়োগকারীদের বিনিয়োগ আছে, অনেক বিনিয়োগকারীদের বিনিয়োগ আছে। আবার ধরেন এটা একটা বিষয় হতে পারে যে অনেক বিনিয়োগকারীরা এটা যাদের বিনিয়োগ আছে তারা বেসিক্যালি এই যে ট্রেড সাসপেন্ড করায় তাদের তো একটু অখুশি হওয়ার কারণ রয়েছেই। কিন্তু আমি যদি ব্রডার বিনিয়োগকারীদের হচ্ছে একটু ইন্টারেস্ট জানতে চাই বা তাদের স্বার্থটা রক্ষার বিষয় যদি জানতে চাই, এটা আসলে কতটা বিনিয়োগকারীদের স্বার্থে এরকম একটি উদ্যোগ বা এই ধরনের উদ্যোগ চলমান রয়েছে, সেটা নিয়ে যদি একটু জানতে চাই। একটু আগে যেটা বলছিলাম, দেখুন, একটা কারখানা কিংবা একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন বন্ধ থাকে, অপারেশন থেকে থাকে না, তখন আমি যদি সেই শেয়ারটা কিনি, আসলে তখন সেটার প্রাইসিং কিভাবে নির্ধারিত হচ্ছে, আমাকে মাথায় রাখতে হবে যে যদি এই কোম্পানিটা অবসায়ন হয়, তাহলে তার যে অ্যাসেটস আছে, সেটা বিক্রি করে যত টাকা পাওয়া যাবে, সেটা হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার। এবং সেখান থেকে আসলে আপনাকে হিসাব করতে হবে যে এই কোম্পানিটা বন্ধ হলে এত টাকা রিকভারি করা সম্ভব। আমি বোধহয় আপনাকে আসলে ক্লিয়ার করে বলতে পারিনি। সেটা হচ্ছে, আমি যদি আরেকবার একটু এটা নিয়ে কথা বলি, যে এটা আসলে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে, অস্বাভাবিক লেনদেনের জন্য আসলে সাসপেন্ড করা হয়েছে। এবং অস্বাভাবিক লেনদেন বলেন, মূল্য বৃদ্ধি বলেন, তার কারণে সাসপেন্ড করা হয়েছে। আমি যদি বাজারে সুশাসন এবং বিনিয়োগকারীদের স্বার্থটা দেখি, সেই ক্ষেত্রে আসলে কতটা স্বার্থ রক্ষা হবে? অ্যাবসলিউটলি। দেখুন, আপনার এই যে সার্কিট ব্রেকার কিংবা ট্রেড সাসপেনশনের যে মেকানিজম, এই পুরো জিনিসটাই এক্সিস্ট করে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করার জন্য। কারণ টিপিক্যালি যেটা হয়, যে এই ধরনের অস্বাভাবিক উল্লম্ফন কিংবা ডিপ্রেশন, যেটাই বলি না কেন, দুদিকেই আসলে কোনো আন্ডারলাইং কোনো হয়তোবা ইনফরমেশনের বেসিসে হচ্ছে, কিংবা অন্য কোনো কারণে হচ্ছে, যেখানে এসিসির মনে করা যথেষ্ট কারণ আছে যে এটাতে হয়তোবা ইনসাইডার ট্রেডিং হতে পারে কিংবা মার্কেট ম্যানিপুলেশন হতে পারে। তো যেই কারণে ট্রেড সাসপেন্ড করাটা আসলে অত্যন্ত স্বাভাবিক একটা প্রক্রিয়া, এবং এটা করাই হয় সাধারণ বিনিয়োগকারীদেরকে প্রোটেক্ট করার জন্য। জি, আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে গত 15 বছর আসলে এই বাজারে অনেক ধরনের বিষয় আমরা দেখেছি। অনেক বিনিয়োগকারীরাই পুঁজি হারিয়েছেন। এবং আরেকটা বিষয় যেটা স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন, যে এই বাজারে কিন্তু এরকম রেকর্ডও আছেন যে অনেক বিনিয়োগকারী আসলে আত্মহত্যা করেছেন, এরকম রেকর্ডও আছে। তো সম্প্রতি আসলে বেশ কিছু সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে, যেমন ডিলিস্টিংয়ের যে বিষয়টা বলছিলেন, সেটা একটা বিষয়। ডিএসসিসির একটা প্রস্তাবনা ছিল বিএসসিসিকে। তো এই বিষয়গুলো আসলে বিনিয়োগকারীদের স্বার্থে কতটা নেওয়া উচিত, বা কিভাবে স্বার্থ রক্ষা হবে তাদের? দেখুন, বিনিয়োগকারী হিসেবেও কিন্তু আমাদের বেশ কিছু দায়িত্ব আছে। প্রথম জিনিস হচ্ছে, আমি কি হিসাবে বিনিয়োগ করছি। আমি যদি স্পেকুলেটিভ ট্রেড করতে চাই, তাহলে, এবং যেটার সাথে ফান্ডামেন্টাল কোম্পানির কোনো পারফরমেন্সের কোনো সংযোগ নেই,
যেখানে ধরেন আমি আসলে বিনিয়োগ করছি কুইক রিটার্নের জন্য স্পেকুলেটিভলি, যে আমি আশা করছি যে এটা আগামী সপ্তাহে বেড়ে 3 গুণ হবে। মানে ব্যাপারটা তো এমন না যে তখন আমি আসলে এই কোম্পানির পারফরমেন্স দেখে কিংবা এই কোম্পানির ফিউচার দেখে আগামী 5 বছর ধরে ডিভিডেন্ড চাবো, কিংবা এটার একটা গ্রোথ স্টক পাবো, এই ধরনের কারণে তো আমি ইনভেস্টমেন্ট করছি না তখন। জি সো এই স্পেকুলেটিভ ইনভেস্টর গ্রেড এবং লং টার্ম ইনভেস্টর দুটোর মধ্যে কিন্তু একটা বড় ধরনের তফাৎ আছে। আপনি যদি স্পেকুলেটিভ ইনভেস্টরকে প্রোটেক্ট করতে চান, সেটা আসলে ওভারঅল মার্কেটের জন্য, ইস্যুয়ারদের জন্য, কিংবা সেই যারা এটাকে লং টার্ম বিনিয়োগের জায়গা হিসেবে চিন্তা করেন, তাদের জন্য সেটা কার্যকরী হবে না। আবার উল্টা দিকে আপনি যদি এটাকে মানে পুঁজিবাজারকে যদি আপনি ইস্যুয়ারদের জন্য কিংবা লং টার্ম বিনিয়োগকারী, ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীদের জন্য যদি আপনি একটা স্টেবল রিটার্ন প্ল্যাটফর্ম, একটা ক্যাপিটাল ডিপ্লয়মেন্ট মেকানিজম হিসেবে দাঁড় করাতে চান, তখন কিন্তু সেটা করতে গেলে যে কাজগুলো করতে হবে সেটা কিন্তু আবার স্পেকুলেটিভ ইনভেস্টরদের স্বার্থ বিরোধী। জি সো ব্যাপারটা আসলে এইভাবে চিন্তা করতে হয় যে আপনি কার স্বার্থে পুঁজিবাজার চালাচ্ছেন। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য এবং আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম রিভারস্টোন ক্যাপিটালের সিইও আশরাফ আহমেদের সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।